সামনে আসো, দুজন সামনে আসো, পুরো দুজন সামনে আসো, সেকেন্ড বেঞ্চ আসো, আসো। এত গল্প বাপরে বাপ, মনে হচ্ছে কুরপুরা। আসো না, এখানে আসো, সমস্যা কি? 1 ঘন্টা গল্প ছাড়াই থাকলা। ওকে, 1 ঘন্টা পরে আবার যত ইচ্ছে গল্প করে যেও, তোমাকে কেউ রুম থেকে বের করে দেবে না, কোনো সমস্যা নাই। আচ্ছা, সেটা হচ্ছে বাবারা, তোমরা এইচএসসি পরীক্ষার রেজাল্ট পেয়েছো? রেজাল্ট পেয়েছো? তোমার বোন কই? বাড়িতে কেন? দেখতো তো এইচএসসি পরীক্ষার রেজাল্টে একটু হাত তুলো বাবা। জিপিএ 5 কে কে পেয়েছো? একটু হাত তুলো তো। জিপিএ 5, ওকে গুড, ঠিক আছে, হাত নামাও। স্পেশালি তোমার 4 পয়েন্ট এর নিচে কেউ আছো? 4 এর নিচে? এখান দাঁড়াই থাকো। 9:30টার দিকে না পরীক্ষা? তুমি এখন কেন? 11:30টার দিকে আমি ইঞ্জিনিয়ারিং ব্যাচে ঢুকবো, তাহলে 10:30টায় কি করে হয়? যাও বসো। তুমি ব্যাচ কনভার্ট করে আসছো? নিচে কনভার্ট করছো ব্যাচ? কনভার্ট করে আসতে হবে তো, ক্লাস শেষে কনভার্ট করে যাবে, নাহলে মার্ক কোথায় এন্ট্রি করবে? ভার্সিটির জন্য না খুব একটা হেডেক নাই, এখানে এত চিন্তার কিছু নাই। তোমার অ্যাডমিশন টেস্টটাই অ্যাকচুয়ালি মেন। তোমার মানে হ্যাঁ, স্ট্রাকচার প্রপার্টিজ, ঠিক আছে, হ্যাঁ এটাই দিয়ে দে, এটা দিয়ে দে। করে নিয়ে আসবে এবং এটা নিয়ে নিয়ে রুমে ঢুকাবি, কতদিন বলেছি, কিন্তু না, এই ভিতরেই ঢুকে তোরা খিদির বিদির করবি না। তুই এক্সাম শুরু করার আগে, রুমে ঢোকার আগে নিয়ে নিবি। এখন আমার তো বোঝার ক্ষমতা নাই কে দিয়েছে দেয়নি, তোদেরকে সিস্টেম শেখাতে শেখাতে আমি পাগল হয়ে গেলাম। একজন আগে ওএমআর দিবে, একজন পরে ওএমআর দিবে, কার ওএমআর কোথায়? এটা যেহেতু আবার শর্টের মধ্যে অধ্যায়, একটু বলো, সমস্যা নেই, একটু বলো। 4 জন মানুষ তো, সবাই আমার মতো না, তো এই জন্য একটু বলে বলে নিচ্ছ তো, বলো, তোমরা অ্যাক্টিভ থাকলেই হবে। কই তুই? কই তুই? না, সবই করতে হবে, আগেরগুলো তো বহুত ভুল আছে। তুই যদি আগের ভুলগুলো কারো বই থেকে দেখে বসাই দিস তাও কোনো সমস্যা নেই। আর একটু সিরিয়াল নাম্বার রিঅ্যারেঞ্জ করা হয়েছে, কিছু কোয়েশ্চেন বাদ দেওয়া হয়েছে। কিন্তু ওর মধ্যে অনেক ভুল আছে যে, তুই যদি কারো কাছ থেকে বই ধর সলভ করা ভুল বই নিয়ে ওটা অনুযায়ী দাগাই দিস তাও হবে। আমি ক্লাস নিচ্ছি উপরে, আমাকে ফোন দিবি, ডিস্টার্ব করিস না, ঠিক আছে? আচ্ছা, তো সবাই পাইছো তো নাকি? পাসনি? ওকে দিস না, আমি ভাবলাম ওটার উপর একটা পরীক্ষা নিয়ে বলে আসছে। ছোট অধ্যায়, বেশি না, খুবই সহজ অধ্যায়। আমরা শুরু করি বাবা। 1 নাম্বার হচ্ছে স্থিতিস্থাপকতার কারণ কি। নাম্বার 1 টপিক হচ্ছে স্থিতিস্থাপকতার কারণ। স্থিতিস্থাপকতার কারণ হচ্ছে তাড়িৎ চৌম্বকীয় বল। তাড়িৎ চৌম্বকীয় বল, তাড়িৎ চৌম্বকীয় বলকে ভাঙলে পাওয়া যায় ফোটন কণা।
এখন ফ্যাক্টটা কি, পরমাণুর মধ্যে মানে ওই যে কোনো পদার্থের মধ্যে অণু পরমাণু থাকে, তো পাশাপাশি দুইটা অণুর মধ্যে দূরত্বের সাথে ওই তাদের আকর্ষণ বিকর্ষণের সম্পর্কটা গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়। কারণ আলটিমেটলি দুইটা ইলেকট্রন পাশাপাশি আসলে বিকর্ষণ করে, প্রোটন ইলেকট্রন আকর্ষণ করে, আর ইলেকট্রন আর নিউট্রন বা প্রোটন আর নিউট্রনের মধ্যে কোনো ধরনের তাড়িত চৌম্বক বল নাই, ওইখানে আবার সবল নিউক্লিয় বল কাজ করে। সো ইলেকট্রন বিকর্ষণ করে, প্রোটন ইলেকট্রন আকর্ষণ করে, এরকম করে যদি দুইটা অণু খুব কাছে চলে আসে তখন বিকর্ষণ বেশি হয়ে যায়, আবার খুব দূরে চলে গেলে আকর্ষণ কম হয়ে যায়। তাই দুইটা অণু এর মধ্যবর্তী দূরত্বের একটা সাম্যাবস্থান আছে, সে অল দ্য টাইম ওই দূরত্বে থাকার চেষ্টা করে। ওই সাম্যাবস্থানের দূরত্বটাকে আমরা বলি r0। অনেক বই 10⁻⁹ থাকলেও এটাকে আমরা 10⁻10 মিটার এই সংখ্যা দিয়ে প্রকাশ করব। এই r0টা হচ্ছে দুইটা অণুর মধ্যবর্তী সাম্যাবস্থার দূরত্ব। অর্থাৎ আমি যদি একটু কোশ্চেনটা এখন তোমাকে বলি যে ধরো তুমি একটা স্প্রিংকে ধরে টানলা, তখন ওর অণুগুলোর যে মধ্যবর্তী দূরত্ব সেটা r0 থেকে বেড়ে যায়। তুমি যখন একটা স্প্রিংকে ধরে টানো তখন অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব r0 থেকে বেড়ে যায়, তো ও আবার r0 আসার চেষ্টা করে। সবাই তো সাম্যাবস্থায় যাওয়ার চেষ্টা করে SHM এর মতো, তো ও r0 আসার যখন চেষ্টা করে ওই টাইমে ওর উপরে তোমার স্থিতিস্থাপকতা সিস্টেমটা মানে আগের অবস্থায় ফিরে যাওয়াটা প্রবণতা হয়। আবার তুমি কোনো জিনিসকে চেপে দিয়েছো, তখন r0 থেকে কমে যায়, তখন আবারও এক্সপ্যান্ড করে r0 যাওয়া শুরু করে। তো এই r0 দিকে যাওয়া এটাই মূলত স্থিতিস্থাপকতার কারণ। আর এই কারণেই তড়িৎ চুম্বক বল কাজ করে, ফোটন কণা দিয়ে আলটিমেটলি আগের অবস্থায় ফিরে যায়। কথা কি বোঝা গেছে? এখন এই টপিকের মধ্যে আমাকে সবার আগে জানতে হবে কে বেশি স্থিতিস্থাপক। পরীক্ষায় কোয়েশ্চেন আসে রাবার বেশি স্থিতিস্থাপক নাকি ইস্পাত বেশি স্থিতিস্থাপক। কে বেশি স্থিতিস্থাপক? সোজা বাংলা ভাষা, যার ইয়ংয়ের গুণাঙ্ক যত বেশি সে তত বেশি স্থিতিস্থাপক। মানে তোমার কাছে ধরো দুইটা ম্যাটেরিয়াল আছে, একটার ইয়ংয়ের গুণাঙ্ক 10, একটার 20, যার 20 সেটা বেশি স্থিতিস্থাপক। কথা কি বোঝা গেছে? অর্থাৎ ওয়াই যত বেশি, ওকে। এবং সব থেকে বেশি স্থিতিস্থাপক হিসাবে আমরা নর্মালি ইস্পাতকেই বিবেচনা করি। ইস্পাত বা স্টিল এর ওয়াই হচ্ছে 2×10⁻11 প্যাসকেল। ঠিক আছে, তো সব থেকে বেশি স্থিতিস্থাপক ম্যাটেরিয়াল হচ্ছে ইস্পাত, এটাই সব থেকে বেশি স্ট্রং আর কি। ওকে, গুড। এইবার আমরা চলে যাচ্ছি টাইপ নাম্বার 2-এ। 8টা টাইপ, আমাদের বেশি না। টাইপ 2-এ আমরা বেসিক্যালি দুইটা জিনিস পড়ব। নাম্বার ওয়ান হচ্ছে পীড়ন। পীড়নের ইংরেজিটাও জানতে হবে। পীড়নের ইংরেজি হলো স্ট্রেইন, হলো স্ট্রেস। আর আরেকটা জিনিস আমরা পড়ব যার নাম হচ্ছে বিকৃতি, এটার নাম হলো স্ট্রেইন। তো পীড়ন মানে বেসিক্যালি একক দৈর্ঘ্যের উপর বল, একক দৈর্ঘ্যের উপর বল, ভুল হলো আর কি, একক ক্ষেত্রফলের উপর বল। এখন প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রফলটা কেমন, এর উপর নির্ভর করে পীড়ন 3 রকম হয়ে যাবে। পীড়ন মানে হচ্ছে F/A, এটা নিয়ে কোনো টেনশন নেই। পীড়ন মানে হচ্ছে F/A, যেটা আসলে চাপের ডেফিনিশন ছিল। তো চাপ শব্দটা তরল আর বায়বীয় পদার্থের জন্য বেশি প্রযোজ্য, আর পীড়ন কঠিন, তরল, বায়বীয় সবার জন্যই প্রযোজ্য। তো এখন এই ক্ষেত্রফলটা বিভিন্ন রকম হইতে পারে। কখনো এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, কখনো এটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কখনো এটা স্পর্শতলের ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কেমন এর উপর নির্ভর করে পীড়ন 3 প্রকার হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? সো পীড়নকে আমরা খুবই স্ট্রেট ফরওয়ার্ড 3 ভাগে ভাগ করতে পারব। একটা নাম হবে দৈর্ঘ্য পীড়ন, একটা নাম হবে আয়তন পীড়ন, আর একটা নাম হচ্ছে কৃন্তন বা মোচড় পীড়ন। কৃন্তন বা মোচড় পীড়ন।
তাহলে একটার নাম হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, একটার নাম হচ্ছে আয়তন পীড়ন, আর একটার নাম হচ্ছে কৃন্তন বা মোচড় পীড়ন। দৈর্ঘ্য পীড়ন, আর একটা নাম হচ্ছে আয়তন পীড়ন, আর একটা নাম হচ্ছে কৃন্তন বা মোচড় পীড়ন। ওকে, গুড। এখন দৈর্ঘ্য পীড়ন মানে কি বাবা? দৈর্ঘ্য পীড়ন মানে দৈর্ঘ্য বরাবর তোমাকে বল প্রয়োগ করতে হবে। ওকে, তো তুমি যখন দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করবা তখন অবভিয়াসলি তোমার যে এই এটা হবে, এই এটা হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর জেনারেলি একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কোয়ারই হয়। জেনারেলি একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কোয়ারই হয়। আর আয়তন পীড়ন মানে যখন তুমি একটা বড় টাইপের অবজেক্টকে তুমি চেপে বল প্রয়োগ করবা, লাইক একটা বেলুনকে চাপ দিয়ে ছোট করে ফেলতেছো, একটা বলকে প্রেশার দিয়ে ছোট করে ফেলতেছো, বা বেলুনকে টেনে বড় করে ফেলতেছো, এরকম চারিদিক দিয়ে যখন তুমি বল প্রয়োগ করতেছো তখন ওটা হবে আয়তন পীড়নের মধ্যে। অর্থাৎ ওই আয়তন পীড়নের ক্ষেত্রেও আমরা অ্যাকচুয়ালি F/A লিখবো, বাট এই এটা তখন হবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। বাট আয়তন পীড়নটা জেনারেলি কঠিনের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, এটা জেনারেলি তরল বা বায়বীয় পদার্থের জন্য প্রযোজ্য। এই কারণে এই আয়তন পীড়নকে আমরা সুন্দর করে চাপ দিয়ে প্রকাশ করব। মানে এটা তোমার লাগবেই না কোথাও, ডাইরেক্ট চাপ দেওয়া থাকবে প্রশ্নে, ওটাই আমাকে ব্যবহার করতে হবে। আর কৃন্তন বা মোচড় পীড়ন বি লাইক দ্যাট, যে ধরো এটা তোমার বই মনে করো, ঠিক আছে, এই বইয়ের এই জায়গাটা ধরে রেখে তুমি এই দিক দিয়ে বল প্রয়োগ করতেছো, অটোমেটিক এই দিক দিয়ে বল তৈরি হবে। তো তখন কি হবে, এই বইটা মোচড়াবে, মানে বইটা বেঁকে যাবে আর কি। তো বইটা কত অ্যাঙ্গেলে বাঁকলো, কতটুকুটা, মানে অনেকটা চিন্তা করো, একটা গামছা বা একটা জামা ধুয়ে তুমি জামাটাকে চিপতেছো, দুই হাত দিয়ে এরকম করে মোচড়াও না, এই যে যত অ্যাঙ্গেলে মোচড়াইলো, এই অ্যাঙ্গেলটা বা এই অ্যাঙ্গেলটা ট্যান থিটা নিলে আমরা যেটা পাই, মানে এই বরাবর যে তুমি বলটা প্রয়োগ করতেছো মোচড়ানোর জন্য, এর নাম হলো মোচড় পীড়ন। ঠিক আছে, সো মোচড় পীড়নের ক্ষেত্রেও F/A, বাট বি কেয়ারফুল, এই এর পরিচয় হচ্ছে স্পর্শতল এর ক্ষেত্রফল। এই এর পরিচয় হলো স্পর্শতলের ক্ষেত্রফল। এখন যেহেতু পীড়নের ভাই বিকৃতি, তাই পীড়ন জয় প্রকার, বিকৃতিও ঠিক তয় প্রকার। পীড়ন জয় প্রকার, বিকৃতিও এক্স্যাক্টলি ঠিক তয় প্রকার। কথা জয় প্রকার, বিকৃতি তয় প্রকার। সো দ্যাট বিকৃতিকেও আমরা তিন ভাগে ভাগ করতে পারি: দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, আরেকটা নাম হলো কৃন্তন বা মোচড় বিকৃতি। তো বিকৃতি মানে হচ্ছে বাবা পরিবর্তন বাই আদি। বিকৃতি মানে হচ্ছে পরিবর্তন বাই আদি। তো দৈর্ঘ্যের ক্ষেত্রে দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য, আয়তনের ক্ষেত্রে আয়তনের পরিবর্তন বাই আদি আয়তন। কৃন্তনের ক্ষেত্রেও জায়গাটা একটু খুব বেসিক জায়গা থেকে আসতে হবে আমাদের। তো বেসিক জায়গার জন্য নর্মালি চিন্তা করো, এই হচ্ছে একটা অবজেক্ট, তুমি স্পর্শ বরাবর বল যখন প্রয়োগ করেছো তখন বেসিক্যালি এটা এই রকম করে বেঁকে গেছে। তাহলে এই অ্যাঙ্গেলটাই অ্যাকচুয়ালি আমরা কৃন্তন বিকৃতি হিসেবে প্রকাশ করছি। আসলে আমরা অ্যাঙ্গেলটাকে প্রকাশ করছি না, আসলে কি প্রকাশ করতেছি বলি। ধরো যতটুকুটা সরে গেছে এটা হচ্ছে এক্স, আর এর উচ্চতাটা হচ্ছে এইচ। তাহলে নর্মালি একটা জিনিস দেখো তো বাবা, আমি যদি পরিবর্তন এক্স বাই আদি উচ্চতা এইচ দিই, তাহলে এক্স বাই এইচ কি আমার ট্যান থিটা দিয়ে প্রকাশ পাচ্ছে না? সো অ্যাকচুয়ালি এই ট্যান থিটাটাই আসলে কৃন্তন বা মোচড় বিকৃতি। তোমাদের বইগুলোতে এটাকে থিটা বানায় দেয়, বাট আমার মতে ট্যান থিটাটা রাখাই বেস্ট, কারণ থিটা করলে তোমাকে আবার রেডিয়ান একক নিয়ে যেতে হবে, বাট ট্যান থিটা করলে তুমি ডিগ্রিতে রাখতে পারবে, কোনো সমস্যা নেই। সো আমি আমার ছাত্রছাত্রীদেরকে বলি, ভাই তোরা ট্যান থিটা ইউজ করবি, এক্স বাই এইচ ইকুয়াল টু ট্যান থিটা। কৃন্তন বিকৃতি কত? ট্যান থিটা। ওকে,
এবার আসি বাবা, যত ধরনের পীড়ন আছে আর যত ধরনের বিকৃতি আছে সবগুলার একক এবং মাত্রা কিন্তু একই। যত ধরনের পীড়নই থাক না কেন সবগুলা পীড়নের একক হচ্ছে প্যাসকেল, অথবা আমরা এটাকে বলতে পারি নিউটন পার মিটার স্কয়ার। আর যত ধরনের বিকৃতি আছে সবাই হচ্ছে এককহীন বা এককবিহীন। ওকে, তাহলে যত ধরনের পীড়ন, যত ধরনের বিকৃতি, এদের টপিক শেষ কথা। ওকে, এবার আমরা চলে যাচ্ছি টাইপ নাম্বার 3-তে। টাইপ নাম্বার 3-র নাম হচ্ছে বিজ্ঞানী হুকের সূত্র। বিজ্ঞানী হুকের সূত্র। সো বিজ্ঞানী হুক বেসিক্যালি আমাদেরকে যেই সূত্রটা ছোট বাচ্চাকালে আমরা দেখছি সেটা ছিল F=kx বা F=-kx। এটা একটা হুকের সূত্র, এটা আমরা জানি, হ্যাঁ কিনা? এটা হুকের সূত্র, গুড, ভেরি গুড। বাট হুকের এই সূত্রটা আগে এটা আসছে যে বিজ্ঞানী হুকের সূত্র হচ্ছে পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। এখন প্রশ্ন হচ্ছে বাবা, পীড়নও তো 3 প্রকার, বিকৃতিও 3 প্রকার, যেই পীড়ন নিব ওই বিকৃতি নিতে হবে। দৈর্ঘ্য পীড়ন নিলে দৈর্ঘ্য বিকৃতি নিব, আয়তন পীড়ন নিলে আয়তন বিকৃতি নিব, ক্ষেত্রফল মানে কৃন্তন পীড়ন নিলে কৃন্তন বিকৃতি নিব। আমি কথা কি বোঝাইতে পারছি? কথা ওকে? সো দৈর্ঘ্য দিয়ে যদি শুরু করি, F/A is proportional to L/L. That is F/A equal to ইয়ংয়ের কনস্ট্যান্ট L/L। যদি এইখানে একটা ভাগ করি দিয়ে যদি আমরা আয়তনে আসি তাহলে F/A না লিখে চাপ লেখাটাই বেটার। সো দ্যাট ইজ ইকুয়াল টু স্মল ভি বাই ক্যাপিটাল ভি, পি ইকুয়াল টু BV/V। এরপরে যদি কৃন্তনে আসি তাহলে আবার F/A ইজ প্রপোর্শনাল টু, আমি থেটা দিবই না, আমি দেব tan theta, সো দ্যাট F/A ইকুয়াল টু ইটা tan theta। তো এই সবগুলা জায়গা থেকে আমাদেরকে আসলে গুণাঙ্কগুলো খুঁজে বের করতে হবে, এটাই আজকে আমাদের টাস্ক। এখন গুণাঙ্কগুলোর সমীকরণ হচ্ছে একটু বড় বড়, তো তোমরা পরীক্ষার হলে লিখতে গিয়ে গবলেট পাকায় ফেলো। সো গবলেট পাকানো যাবে না বাবারা, খেয়াল করো, তাহলে মাথার মধ্যে দীর্ঘস্থায়ীভাবে থাকবে। ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে পীড়ন বাই বিকৃতি। সো তুমি পীড়ন মানে কি F/A, তুমি আগে লিখবা F/A, একে L/L দিয়ে ভাগ, হ্যাঁ কি না? তাহলে L/L, L নিচেরটা উপরে চলে যাবে। সো এইভাবে তুমি মনে রাখবা F/A L/L, তাহলে ভুল হবে না। তুমি এই বড়টা লিখতে গেলে বড়োর জায়গায় ছোট এল দিবা, ছোটোর জায়গায় বড় এল দিবা, মারা খাই যাবে আর কি। কথা ওকে? এইখান থেকে যদি বি বের করো তাহলে বি হবে PV/v, আর এইখান থেকে যদি ইটা বের করো তাহলে হবে F/A tan theta। খুবই মজার কথা, যতগুলো গুণাঙ্কই আমরা পড়লাম না কেন বাবা, সবগুলা গুণাঙ্কের একক সেম, সবগুলা গুণাঙ্কের একক হচ্ছে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। ওকে, নাও সবগুলো গুণাঙ্ক তো আমরা পাইলাম, তাহলে এই গুণাঙ্ক গেল ইয়ংয়ের গুণাঙ্ক, এটা হচ্ছে আয়তন গুণাঙ্ক, এটা হলো কৃন্তন গুণাঙ্ক। এখানে আরো কিছু স্পেশাল কথা আমাদের জানতে হবে। কি স্পেশাল কথা আমাদের জানতে হবে? সেইটা হচ্ছে এই এফ এর আসল পরিচয় কি? এর পরিচয় শিখাইছি, স্মল এল এর পরিচয় শিখাইছি, ক্যাপিটাল এল এর পরিচয় শিখাইছি। এই এফ এর আসল পরিচয় হচ্ছে টান। এই এফ এর আসল পরিচয় বল না, এই এফ এর আসল পরিচয় হচ্ছে টান। এফ এর আসল পরিচয় হচ্ছে টান বা টেনশন, অর্থাৎ দড়ি, একটা দড়ি বড় হচ্ছে, ওই দড়ির টান কত, ওই টানটা হচ্ছে এফ। তো নর্মালি যদি আমরা এম ভরের কোনো বস্তু ঝুলাই একটা দড়িতে, আর দড়ির যদি কোনো ভর না থাকে, তাইলে এফ ইকুয়াল টু mg হয়, এফ ইকুয়াল টু mg হয়।
সো দ্যাট আমরা ওয়াইকে একেবারে ভেঙে বলতে পারি mgl পাই আর স্কোয়ার স্মল এল। এই হচ্ছে ওয়াই সম্পর্কে ঘটনা। আর এইখানে আরেকটা টার্ম আছে, এই বিকে বলা হয় অসংনম্যতা। সংনম্যতা, আমি অসংনম্যতার মানেটাও বোঝাই, তাইলে পরীক্ষার হলে তুমি কনফিউজড হবে না। সংনম্যতা মানে ছোট বড় করা যায় এরকম, অসংনম্যতা মানে ছোট বড় করা যায় না, আয়তন পরিবর্তন সহজে করা যায় না। তুমি বিয়ের সমীকরণের দিকে তাকাও বাবা, আয়তনের পরিবর্তন আছে নিচে, তার মানে আয়তনের পরিবর্তন যত কম হবে বিয়ের মান তত বেশি হবে। তাহলে বিয়ের মান যত বেশি আয়তনের পরিবর্তন তত কম হবে, তাই বিকে বলা হয় অসংনম্যতা। আর বিয়ের উল্টা টার্মকে বলা হয় সংনম্যতা, যেটাকে জেনারেলি আমরা কে দিয়ে প্রকাশ করি, কে ইকুয়াল টু 1/b। এই কে এর নাম হচ্ছে সংনম্যতা। এখন তুমি পরীক্ষার প্রশ্নে দেখে আসলে বুঝবা কি করে কোনটা কে আর কোনটা বি, এই টেকনিক আমি শিখিয়ে দিচ্ছি। বি সেটাই হবে যার একক হবে প্যাসকেল, কারণ সব গুণাঙ্কের একক প্যাসকেল। তাহলে যদি প্রশ্নে প্যাসকেল না দিয়ে তোমাকে একক দেয় প্যাসকেল ইনভার্স, তাহলে তুমি বুঝবা তোমাকে উল্টিয়ে নিতে হবে আর কি। এর থেকে ইজিয়েস্ট টেকনিক থাকা পসিবলই না। কথাটা কি ওকে? আরেকটা জিনিস মনে রাখবা, এই ইটায়ের আরেকটা নাম হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক। এটাকে অনেকেই ওয়াই মনে করে, বাট দৃঢ়তার গুণাঙ্ক হচ্ছে ইটা। এই ইটার আরেকটা নাম হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক। বাবারা, ইটার আরেকটা নাম কি? দৃঢ়তার গুণাঙ্ক। এই পর্যন্ত ওকে? ক্লিয়ার? পারা যাবে? ওকে। সো আমরা মোটামুটি হুকের সূত্র থেকে এই জিনিসগুলো বের করতে পারলাম। এটা আমাদের টাইপ নাম্বার 3। এবার আমরা চলে যাব টাইপ নাম্বার 4। টাইপ নাম্বার 4-এ আমরা বেসিক্যালি কাজ বের করব। টাইপ নাম্বার 4, টাইপ নাম্বার 4-এ আমরা এই যে 3টা ক্ষেত্র বললাম, এই 3টা ক্ষেত্রে কাজ বের করব। আরেকটা জিনিস বের করব যেটা পরীক্ষায় সব থেকে বেশি আসে, নাম হচ্ছে একক আয়তনে শক্তি। একক আয়তনে শক্তি। তাহলে আমরা কাজ বের করব এবং আমরা বের করব হচ্ছে একক আয়তনে শক্তি। ওকে, গুড। তো কাজ বের করতে গেলে বেসিক্যালি কি করতে হয়, একটা আমরা একটু প্রমাণ দেখব, কারণ রিটেনে চলে আসতে পারে প্রমাণটা, বাকিগুলো আমরা ওটা থেকে ফিল করে লিখে দেবো আর কি। তো কাজ বের করতে গেলে প্রথম পরিচয় হচ্ছে আমাকে দেখতে হয় বলটা কেমন। বল যদি ধ্রুব হয় তাহলে কাজ একরকম করে বের করতে হবে, আর বল যদি পরিবর্তনশীল হয় কাজ আরেক রকম করে বের করতে হবে। ধ্রুব হলে নর্মালি এফএস কস থিটা করে দিলে হয়ে যাবে, আর পরিবর্তনশীল বল হলে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা একটু আগে এই যে ওয়াই সম্পর্কে দেখছি যে ওয়াই মানে হচ্ছে f/a l/l। সো f ইকুয়াল টু হবে y/a স্মল l/l। এই এফ এর দিকে তাকিয়ে সবার আগে তোমরা সবাই মিলে বলবো, আমি একটা ভোট করব, এই বলটা পরিবর্তনশীল বল নাকি ধ্রুব বল? তাহলে একটু ভোট করি। কারা কারা বলছো এই বলটা ধ্রুব বল, তারা একটু হাত তোলো। ধ্রুব বল, ধ্রুব বল। মাত্র একজন হাত তুলেছ, 2 জন। কারা কারা বলছো এটা পরিবর্তনশীল বল? পরিবর্তনশীল বল। ওকে, উত্তরটা বলি, এটা পরিবর্তনশীল বল। কারণ কি জানো, ওয়াই ধ্রুব, এ ধ্রুব, ক্যাপিটাল এল ধ্রুব, বাট স্মল এল মানে দৈর্ঘ্য বৃদ্ধি। যত বেশি বল দিবা দৈর্ঘ্য বৃদ্ধি তত বাড়বে। সো স্মল এল থাকার জন্য এটা ধ্রুব বল না, এটা পরিবর্তনশীল বল। আর পরিবর্তনশীল বল হলে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হয়। কথা কি বোঝা গেছে? সো আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের ডাব্লু বের করার সিস্টেম থাকবে। ডাব্লু ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ ডি এক্স এর জায়গায় এল দিলাম, কারণ ভ্যারিয়েবল তো ওটাই। নাও আমরা যদি এফটাকে বসায় দিই, ইন্টিগ্রেশন ওয়াই এ স্মল l/l dl 0 থেকে l পর্যন্ত লিমিট। তাহলে ধ্রুব জিনিস বিন্দাস বের হয়ে চলে আসবে, y/a/l বিন্দাস বের হয়ে চলে আসলো।
আর স্মল এল এর ইন্টিগ্রেশন করলে এল স্কোয়ার বাই 2 আপার লিমিট এল লোয়ার লিমিট 0। তো সুন্দর করে বসালে সূত্র হয়ে গেল ওয়াই এ এল স্কোয়ার বাই 2 এল, দ্যাট ইজ আওয়ার ডাব্লু, দ্যাট ইজ আওয়ার ডাব্লু। যেখান থেকে খেয়াল করতে হবে সম্পর্কটা এরকম, ডাব্লু ইজ প্রপোর্শনাল টু দৈর্ঘ্য বৃদ্ধির বর্গ, ডাব্লু ইজ প্রপোর্শনাল টু দৈর্ঘ্য বৃদ্ধির বর্গ। এই বাবারা ডাব্লু কি কার প্রপোর্শনাল? দৈর্ঘ্য বৃদ্ধির বর্গ। Now the fact is be like এই ডাব্লুটাকে একটু সুন্দর করতে চাই আমরা, একটু সুন্দর করে সাজিয়ে লিখব ওয়াই এল স্কোয়ার বাই 2l। একটু সুন্দর করে সাজিয়ে লিখতে গেলে আমরা প্রথমে লিখব হাফ, হাফ, এরপরে লিখব ওয়াই এল বাই এল, উদ্দেশ্য সৎ, ইন্টু এল। দেখো আমরা সাজিয়ে লিখেছি, কিন্তু এবার উদ্দেশ্যটাকে একটু ভালো করে বলি। দেখো এটা হয়ে যাবে হাফ এফ এল, অর্থাৎ ভেরি সিম্পল কথা, এত ঝামেলা ঝঞ্ঝাটার কিছুই নাই এখানে। নর্মালি এফ এক্স না, সেইখানে স্থিতিস্থাপকতার ক্ষেত্রে, এবং এরপরে আমরা যে অধ্যায়টা পড়বো 8 অধ্যায়, 5 আর 8 আমরা একসাথে পড়বো। যখন আমরা 8 নাম্বার অধ্যায় পড়বো হাফ এফ এল, হাফ মানে তখনও আমরা পাবো হাফ এফ এক্স, অর্থাৎ স্থিতিস্থাপকতা বা সিম্পল হারমোনিক মোশনে কাজের সূত্রে একটা হাফ থাকে। কথা ক্লিয়ার? ওকে। আর তাইলে আমাদের এই ক্ষেত্রে দুইটা সূত্র হলো। তাহলে এটা তো গেল টানাটানের ক্ষেত্রে। তাহলে এরকম আয়তনের ক্ষেত্রে হতে পারে, কৃন্তনের ক্ষেত্রে হতে পারে। যদি আয়তনের ক্ষেত্রে আমরা যাই তাহলে ডাব্লুটা হবে এরকম বি ভি স্কোয়ার বাই 2v। মানে এখানে কি ছিল? স্মল এল স্কোয়ার, স্মল এল স্কোয়ারের জায়গায় ভি স্কোয়ার হয়ে যাবে। আর যেহেতু উপরে আয়তন চলে গেছে, এই ক্ষেত্রফল থাকবে না, কারণ চাপ দিয়ে আমরা ইউজ করতেছি। সো এখানে 2v আসবে। আর এটাকে মনে রাখার মতো করে আমরা এইভাবে মনে রাখতে পারবো, হাফ ইন্টু চাপ ইন্টু আয়তনের পরিবর্তন। এইটার সাথে তুলনীয় হবে জিনিসটা, ঠিক আছে? আর একইভাবে আমরা অবভিয়াসলি যেহেতু আমরা দৈর্ঘ্য করলাম, আয়তনও করলাম, আমরা কৃন্তনও করতে পারবো। সো কৃন্তনের সূত্রটা হয়ে যাবে এরকম, ডাব্লিউ ইকুয়াল টু হাফ ইটা এ ট্যান থিটা স্কয়ার। বাট এইটাকে আমরা ওরকম করে মনে না রেখে আমরা এরকম করে মনে রাখবো, হাফ টাউ থিটা, হাফ টাউ থিটা। এটা আমাদের জন্য ভালো হবে আর কি, হাফ টাউ থিটা। ওকে। সো এই তিন ক্ষেত্রে মানে আমরা বড় সমীকরণটা জেনারেলি মুখস্থ রাখা একটু টাফ, তাই এটা মনে রাখা কিন্তু আমাদের জন্য খুব একটা কঠিন না। এবং এটাও যদি মনে না রাখি, আমরা এইখান দিয়ে অঙ্ক করব। কেমন করে এইখান দিয়ে অঙ্ক করব এটাও আমরা দেখব। এইখান দিয়ে কেমন করে অঙ্ক করব, একক আয়তনের সঞ্চিত শক্তি। এর জন্য আগে আমাদেরকে বের করতে হবে একক আয়তনের সঞ্চিত শক্তি। একটা বের করলেই বাকি সব হয়ে যাবে। একক আয়তনের সঞ্চিত শক্তিকে জেনারেলি ইউ দিয়ে প্রকাশ করে, এর মানে হচ্ছে ডাব্লু বাই আয়তন। তো যে কোনো ক্ষেত্র বাদ দাও, আমি সিম্পল একটা ক্ষেত্র দিয়ে আসি। ডাব্লুর জায়গায় হাফ এফ এল ছিল, আর আয়তনকে এ ইন্টু এল দিয়ে লেখা যায়, যায় না? একটু সুন্দর করে লেখো, হাফ এফ বাই এ এল বাই এল যায়। এটাকে বলা যায়
হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। আবার আরেকটা মজার জিনিস আছে, ধরো পীড়নকে আমরা লিখতে পারি না ওয়াই ইন্টু বিকৃতি। ওয়াই মানে কি? পীড়ন বাই বিকৃতি। তাহলে পীড়ন মানে কি? ওয়াই ইন্টু বিকৃতি। তাহলে পীড়নকে গায়েব করলে এটাকে আবার লেখা যেতে পারে হাফ ইন্টু গুণাঙ্ক ইন্টু বিকৃতি স্কয়ার। তো বেসিক্যালি এই সূত্রটা আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? এই দুইটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইগুলা দৈর্ঘ্য, আয়তন, কৃন্তন সবার জন্যই প্রযোজ্য। বাবারা, এগুলা কেন ইম্পর্টেন্ট? এগুলা দৈর্ঘ্য, আয়তন, কৃন্তন সবার জন্যই প্রযোজ্য। এই কারণে আমি কি কথা বুঝাইতে পারলাম? তাহলে এটা দৈর্ঘ্য, আয়তন এবং কৃন্তন সকলের জন্যই প্রযোজ্য। আমি কি কথা বুঝাইতে পারছি? শিওর? হ্যাঁ কি না? কথা ওকে? গুড। সো এইগুলো সকলের জন্যই প্রযোজ্য, ঠিক তো? হ্যাঁ কি না? ওকে, তাইলে এইগুলা সবার জন্য প্রযোজ্য। সো আমরা দৈর্ঘ্য দিলে তো নর্মালি করে ফেলবো, যদি আয়তন বা মোচরের কোনো অঙ্ক দেয় আগে আমরা ইউ বের করব, এরপর আয়তন দিয়ে গুণ করে দিলে কাজ হয়ে যাবে। এটার নাম কি? একক আয়তনের কৃত কাজ। তাহলে আয়তন দিয়ে গুণ করে দিলে ডাবল পাওয়া যাবে না? আমরা এই টেকনিকে আগাবো আর কি। কথা ওকে? আগে একটু বেসিক পার্টটা শেষ করি, অঙ্ক করাচ্ছি না এই কারণে। তাহলে এই গেল টাইপ নাম্বার 4। কয় নাম্বার গেল? টাইপ 4। না, টাইপ নাম্বার 5, নাম হলো পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত। তো দেখা গেছে যে জেনারেলি একটা বস্তুকে যদি তুমি টেনে বড় করো তাহলে ওর দৈর্ঘ্য বাড়ে, বাট অ্যাট দ্য সেম টাইম ওর যে দৈর্ঘ্য বাড়ছে ওই সময় ওর ব্যাস বা ব্যাসার্ধটা কমে। তো এই ব্যাস বা ব্যাসার্ধের কমার অনুপাত আর দৈর্ঘ্য বাড়ার অনুপাত, এই রেশিওটাকে বিজ্ঞানী পয়সন একটা ধ্রুব সংখ্যা পেয়েছে। কথা কি বোঝা গেছে? এই ধ্রুব সংখ্যাটাকে আমরা পয়সনের অনুপাত দিয়ে ডিনোট করতেছি। সো পয়সনের অনুপাত, এটাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি। এটার নাম হচ্ছে মাইনাস পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি মানে পার্শ্বের পরিবর্তন বাই আদি পার্শ্ব, আর দৈর্ঘ্য বিকৃতি মানে দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। বাট সূত্রে একটা মাইনাস আছে। সো মাইনাস স্মল আর বাই ক্যাপিটাল আর বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। দ্যাট মিনস লেখার স্টাইলটা এরকম, আর বাই আর, এল বাই এল। এটাকে আবার লেখা যায় ডি বাই ডি, এল বাই এল। এই হচ্ছে পয়সনের অনুপাত। এখন পয়সনের অনুপাত নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। সাধারণত ধাতুর জন্য এগুলো সবসময় পজিটিভ হয়, বাট কিছু রাবার ম্যাটেরিয়াল, আন্তঃআণবিকীয় ফাঁপা ম্যাটেরিয়াল বা অ্যান্টি রাবার জাতীয় পদার্থের জন্য এটা মাইনাসও হতে পারে। তো পয়সনের অনুপাতের একটা সীমা আছে। পয়সনের অনুপাতের সীমা হচ্ছে এর মান -1 থেকে বড় এবং হাফ থেকে ছোট। পয়সনের অনুপাতের মান -1 থেকে ছোট এবং হাফ থেকে বড়। ওই তো বুঝে লিয়েছো তোমরা, -1 থেকে বড়, হাফ থেকে ছোট। চলে? আচ্ছা, নাও এইটুকুটা একটু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর ধাতুর জন্য জেনারেলি এর মান হয় 0.2 থেকে 0.4 এর মধ্যে, ধাতুর জন্য। ঠিক আছে, এইটা আমাদের মনে রাখতে হবে। এটাই আমাদের টাইপ নাম্বার 5। নাও টাইপ নাম্বার 6 একটু ছ্যাঁচড়া,
খুবই ছেঁচড়া। টাইপ নাম্বার 6-এ অ্যাকচুয়ালি আমরা দুইটা সূত্র মনে রাখবো। এই দুইটা সূত্র খুবই খারাপ এবং অতিরিক্ত ছেঁচড়া। ওয়াই বি কে সিগমা ইটা, এই 5টা রাশির মধ্যে সম্পর্ক নির্ধারণকারী ছেঁচড়ামো মার্কা সূত্র এর মধ্যে আমাকে মুখস্থ করতে হবে, এবং এটা আমি এখনই মুখস্থ করাবো। দুইজনকে বোর্ডে লিখতে দিব, তা নাহলে তোমাদের মুখস্থ হবে না। খুবই কঠিন, মানে আমারই মনে থাকে না আর কি, তাই এখনই মনে রাখতে হবে। বোর্ডে লেখালে এমনি মনে থেকে যাবে। y equal to 3b 1 minus 2 sigma equal to 2 eta 1 plus sigma. That's the formula. আর k বের করার জন্য কি করতে হবে? k equal to 1 by b. সো এই সূত্রটা আমাদের মনে রাখতেই হবে, ঠিক আছে? ঢাকা ভার্সিটিতে মাঝে মধ্যে জাস্ট যোগ বিয়োগ করলেই উত্তর হয়ে যায় আর কি, আসতে পারে এই টাইপের জিনিস। সো এই সূত্র আমাদের মনে রাখতে হবে। আমি একটু টেকনিক বলতে পারি বাবা। 3 একটু বড় সংখ্যা, তাই মাঝখানে বিয়োগ আছে। 2 একটু ছোট সংখ্যা, তাই মাঝখানে যোগ আছে, ঠিক আছে? এইভাবে মনে রাখতে পারো আর কি। আর 3 এর সাথে বি হচ্ছে, আর 2 এর সাথে ইটা হচ্ছে আর কি। ওকে, তো এটা একটু মুখস্থ করতে হবে। মুখস্থ করার জন্য তোমাদেরকে 15 সেকেন্ড সময় দিচ্ছি। এরপর দুইজনকে বোর্ডে লিখতে দেব পরের পৃষ্ঠায়। এই প্র্যাকটিস শিটটা নিয়ে আয়, আমার একটু লাগবে, একটু নিয়ে আয়। না, কাগজে, বোর্ডেও পাঠা, কিন্তু কাগজেও ওকে দিতে হবে। একটু ওদেরকে জ্বালাবো প্র্যাকটিস শিট নিয়ে। উইকলি দেওয়ার জন্য দেখলাম যে শুধু ম্যাথ পার্টটা দেখা নাই, নাইমে দেখুক। ওকে, তাহলে আসো তোমরা, আমি যাকে ডাকি সে আসো। আয় পড়শি, আয় উঠে আয়। লেখ, দেখি লিখতে পারে কিনা। কি বলো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আরেকজনকে ডাকি, আসো সানজিদা, আসো। ওকে, গুড, ঠিক আছে। সো আমরা এই মানটা একটু মুখস্থ রাখবো, কারণ এটা দরকারি বিষয় আর কি। এটাই আমাদের টাইপ নাম্বার 6। কত কি ক্লিয়ার? ওকে, নাও টাইপ নাম্বার 7। টোটাল টাইপে 8টা বাবা, তার মধ্যে 7 নাম্বার চলে এসেছে। ওকে, একটা দে, একটা আমার কখন দিলি? আচ্ছা, সেটা হচ্ছে চলছে, এটা কারেন্ট চলে গেছিল। জেনারেটরটা একটু ফোন দিয়ে ম্যানুয়াল রাখতে বল। ম্যানুয়াল দিলে তো কারেন্ট থাকা অবস্থায় নিজে স্টার্ট হয়ে যাবে, তখন স্টার্ট হয়ে যাবে না। ম্যানুয়াল মানে কারেন্ট আসলে জেনারেটরে চলবে, সমস্যা কি? সেটা তো স্টার্ট হওয়ার পরে ম্যানুয়াল করা লাগে। তাহলে ম্যানুয়াল করে দিতে বল, তাহলে আবার চলে যাবে তো, বোর্ড নষ্ট হয়ে যাবে। চলুক, তেলের বেশি দাম না, তেল দিব নি আমি। এখন জেনারেটর বন্ধ যেন না হয় সেই ব্যবস্থা করতে বল। আমি যখন ক্লাস থেকে বাড়াবো তখন জেনারেটর অফ করবো, সমস্যা নাই, ঠিক আছে? জেনারেটরটা ম্যানুয়াল করতে বল, যেন বন্ধ না হয়। আমার যখন মন চাবে তখন ওকে বন্ধ করা হবে। আর একটা জিনিস জিজ্ঞেস কর, আইপিএস এর ব্যাটারিতে পানি দিয়েছে কিনা, কারণ আইপিএস তো টানতে যাচ্ছে না, আমি এটাতে দিয়ে চালাচ্ছি। এখন ম্যানুয়াল করে দাও। কারেন্ট আসলে টাইমে টের পাবো না, ওটা পরে ক্লাস শেষ হলে বন্ধ করতে হবে। লাইভ বন্ধ হয়ে গেছে, কিন্তু রেকর্ডিং চলছে।
তাহলে লাইভ বাদ রেকর্ডিং চালা, ওটা ইমোকে দিয়ে দিস। ওকে, শোনো 7 নাম্বার হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা ঢাকা বোর্ড 24-এর কোয়েশ্চেন, এবার ঢাকা ভার্সিটিতে আসতে পারে। যদি আয়তন অপরিবর্তিত থাকে তাহলে পয়সনের অনুপাত কত? মানে এটাকে আমি একটা টাইপ বানাইছি, আয়তন অপরিবর্তিত থাকলে পয়সনের অনুপাত কত? আয়তন ফিক্সড হলে সিগমা ইকুয়াল টু 1। আনুষঙ্গিক অন্য ডেটা তোমার দেখার দরকার নেই, খালি আয়তন অপরিবর্তিত কিনা এই জায়গাটা একটু দেখতে হবে। কথা কি বোঝা গেছে? মানে জেনারেলি আমরা যখন একটা তারকে ধরে টানাটানি করি না, কারেন্ট ইলেকট্রিসিটিতে আমরা আয়তন অপরিবর্তিত ধরে নিই, বাট প্র্যাকটিক্যালি এর আয়তন অপরিবর্তিত থাকে না। সো এর আয়তন যদি অপরিবর্তিত সত্যিই হয় তাইলে এর পয়সনের অনুপাত কত এটা আমাকে দেখতে হবে। তার জন্য জাস্ট কিছুই না ভাই, আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। ওকে, তাই না? তো এইচ না লিখে এল লিখি, তোমাদের জন্য সুবিধা হবে। তো 1 নাম্বার অধ্যায় যদি তোমরা ফার্স্ট ইয়ারে কখনো পড়ে থাকো, এরকম একটা জিনিস এই লাইন থেকে লেখা যায়, dv by v equal to 2dr by r plus dl by l। মনে পড়ে ওই যে ত্রুটির অঙ্কগুলা ছিল না, ব্যাসার্ধের ত্রুটি 2% হলে আয়তনের ত্রুটি কত, ওই অঙ্কের সময় এরকম থাকতো। তোমরা চাইলে আমি প্রমাণ করে দিতে পারি, বাট নো নিডেড আর কি। তুমি এই লাইন থেকে এই লাইন মুখস্থ রাখতে পারো, কোনো সমস্যা নেই, তুমি মুখস্থই রাখতে পারো। কথা ওকে? কারণ আয়তন পরিবর্তন না মানে কিনা 0 না, একই না। তো এটা যদি 0 হয় তাহলে বিষয়টা দাঁড়ালো এরকম, দেখো -2 dr by r equal to dl by l। তাহলে এটাকে নিচে নিয়ে আসবো, এটাকে এদিকে পাঠিয়ে দেবো, তাহলে -dr by r by dl by l equal to 2 ওদিকে গেলে ½ আর এটাই পয়সনের অনুপাত। সো ভেরি সিম্পল একটা জিনিস, এটা প্রমাণও আসতে পারে রিটেনে, আমিও দিতে পারি তোমাদের সামনের দিন। না পারলে কি করবো, কিছু করার নেই আমার। বাট এমসিকিউ আসলে কিসের অঙ্ক করা করি, ডাইরেক্ট হাফ। ওকে, ডাইরেক্ট হাফ। কথা ওকে? কথা ক্লিয়ার? শিওর তো? আচ্ছা, এবার আসো আমরা অঙ্ক করি। একটা টাইপ আমি বাদ রেখেছি যেটা অঙ্কের মধ্যে দিয়ে আসবে। টাইপ 8টা 7টা আমি পড়াই ফেলছি, অঙ্ক একসাথে করাবো, কারণ টাইপের শেষে অঙ্ক করালে এই অধ্যায়ের অঙ্ক সবাই পারবে। তোমাকে এখন বুঝতে হবে আসলে এটা কোন টাইপের মধ্যে থেকে যাচ্ছে। কথা ওকে? ঠিক আছে, অঙ্ক বেশি না, ধরে আমরা 6টা অঙ্ক 7টা অঙ্ক করলেই হয়ে যায়। নাম্বার 1, y1 ও y2 গুণাঙ্কের সমান দৈর্ঘ্য ও ব্যাসের তার দুটি জোড়া দিলে নতুন গুণাঙ্ক কত? নতুন গুণাঙ্ক কত? অপশন দিতে পারি, বাট আমি দিব না আর কি। সো y1 এবং y2 গুণাঙ্কের সমান দৈর্ঘ্যের এবং ব্যাসের দুইটা নতুন তার যদি তুমি জোড়া দাও, আমি তোমাকে ইলাস্ট্রেট করেও দেখাইতে পারি। এই আর এই দুইটারে তুমি জোড়া দিছো, ওকে? এটা y1, এটা y2, মানে ম্যাটেরিয়ালগুলো ডিফারেন্ট। এর y কত? দ্যাটস দ্য কোয়েশ্চেন, দ্যাটস দ্য কোয়েশ্চেন। ভেরি সিম্পল কোয়েশ্চেন। ঠিক আছে, তোমাদেরকে আমি গবেষণা করার জন্য সর্বোচ্চ 1 মিনিট সময় দিতে পারি, কারণ তুমি তো 1 মিনিট সময় তুমি পাবা না আর কি। 1 মিনিট সময় তো তুমি পরীক্ষার হলে পাবা না।
হইল? কারো উত্তর হইছে? হওয়া উচিত ছিল বাবা, এটা খুব টাটকা জিনিস। এই ব্যাটারি গেল, হয়েছে? কই তোমার তো শুনবো না, কালকে তো করেছো। এটা খুব টাটকা জিনিস, এটা বুয়েট 24-25-এর প্রশ্ন, ঠিক আছে? রিটেন না, এমসিকিউ, ঠিক আছে? বুয়েট প্রিলির 24-25-এর কোয়েশ্চেন, একবার টাটকা প্রশ্ন, এগুলোই পরীক্ষায় বেশি আসে। তো আমি ব্যাটারিটা চেঞ্জ করতে দিই। এই ব্যাটারি শেষ হয়ে গেছে ব্যাটারি। তো তেমন কিছু না, মেন বিষয় হচ্ছে বাবা, এইখানে যদি তুমি কিছু ঝুলাও তাহলে এরও দৈর্ঘ্য বাড়বে, এরও দৈর্ঘ্য বাড়বে, হ্যাঁ কি না? তাহলে স্মল এল হবে দুইটার মিলিত দৈর্ঘ্য বৃদ্ধি, তাই না? প্রথমটার দৈর্ঘ্য বৃদ্ধি, 2 নম্বরটার দৈর্ঘ্য বৃদ্ধি, দুইটা যোগ করলে তো স্মল এল পাওয়া যাবে, রাইট? সো দ্যাট স্মল এল শুড বি L1 প্লাস L2, হ্যাঁ কি না? এবার মনে মনে একটু খেয়াল করো বাবা, আমরা মুখস্থ করেছিলাম y ইকুয়াল টু f বাই a l বাই l, স্মল l ইকুয়াল টু f l বাই a y। সো প্রথমটার জন্য f l বাই a y 1, 2 নাম্বারটার জন্য f l বাই a y 2, কারণ বলেই দিয়েছে ব্যাসার্ধ এবং দৈর্ঘ্য কেমন? সমান। কথা ওকে? নাও এই এল এর জায়গায় হবে f ইন্টু 2l বাই a ইন্টু y। 2l কেন দিলাম? সমান দৈর্ঘ্যের এল এল যোগ হয়ে 2l হয়ে গেল। এবার সব কেটে ফেলো, ঠাস 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 ঠাস, তাহলে 2 বাই y ইকুয়াল টু 1 বাই y1 প্লাস 1 বাই y2। এইখান থেকে তুমি যদি y বের করো, y হবে 2y1 y2 বাই y1 প্লাস y2। দ্যাটস ইউর অ্যান্সার। কই গেছিলিস ব্যাটারি আনতে? সো দ্যাটস, নাস্তা পানি আন, নাস্তা পানি আন। y1 y2 বাই y1 প্লাস y2, 2y1 y2 বাই y1 প্লাস y2। কেন বন্ধ করতে? 1000 টাকা জরিমানা, ওখানে সুন্দর করে 1000 টাকা জরিমানা দিবি, ক্যামেরাটা ওখানে ঘুরে দিবি, দু একজনের কাছ থেকে 1000 টাকা নিলেই হবে আর কি। আচ্ছা শোনো, 2y1 y2 বাই y1 প্লাস y2, ঠিক আছে? তাহলে এখানে মান বসানো আমি আর কি শিখাবো? যাও, বুঝ যায়নি আর কি। তো এইখান থেকে যদি দুইটার জায়গায় 3টা বলতো, এই লাইনের মডিফিকেশন পারত না, বাট এই লাইনের মডিফিকেশন কিন্তু পারতো বাবা। যদি 3টা y1 y2 y3 করতো না, তাহলে এইখানে হতো 3 বাই y ইকুয়াল টু 1 বাই y1 1 বাই y2 1 বাই y3। এইখান থেকে উত্তর তুমি বের করতে পারতা, সমস্যা ছিল না আর কি। কথা বোঝা গেছে? 4টা বললে এখানে 4 হয়ে যাবে, 5টা বললে 5 হয়ে যাবে, এরকম আর কি। এখন এই 1 নম্বর অঙ্ক করি, আমি তোমাকে 2 নম্বর অঙ্ক করতে দেবো। এটা না পারলে খবর আছে, এটা না পারলে আর কি পড়াশোনা করে লাভ নাই, একটা চটপটির দোকান দাও, কাজে দেবে আর কি, ঠিক আছে? 2 নম্বর, এটা অনেকবার পরীক্ষা এসেছে, অনেকবার, আনকাউন্টেবল। y গুণাঙ্কের তার কেটে অর্ধেক করা হলো এবং ব্যাস দ্বিগুণ করা হলো, দ্বিগুণ করা হলো। নতুন y কত? নতুন y কত? ওকে, নতুন y কত?
এত টাইম লাগলে তো হতাশ হয়ে যাবো আমি। ওয়াই বাই 8 হয়নি। এটা এবার রাজশাহী বোর্ডে আসছে না, এটা এবার রাজশাহী বোর্ডে আসছে। তোমরা কি চোখ বন্ধ করে পরীক্ষা দিয়েছিলা? উত্তর হচ্ছে ওয়াই। আসছিল? তো বিষয় হচ্ছে ওয়াইয়ের পরিবর্তন হয় না বাবা কাটাকাটি করলে। তুমি কিছু না করে জাস্ট আগের সূত্রে বসাই দিতা। এই সূত্রে যদি তুমি বারবার ওয়াই যোগ করো, ধরো এখানে ওয়াই 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 ওয়াই, তাহলে 2y² / 2y কাটাকাটি করে দিলে আলটিমেটলি ওয়াই। তুমি 3টা করবা তাও ওয়াই আসবে, 4টা করবা ওয়াই আসবে। কাটাকাটি মাটাকাটি যাই করো ওয়াইয়ের কোনো পরিবর্তন হবে না। পরীক্ষায় তোমাদের বইয়ে লেখা থাকে ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক 2 × 10⁻11 লেখা থাকে। মোটা ইস্পাত, পাতলা ইস্পাত, ছোট ইস্পাত, বড় ইস্পাত, একক দৈর্ঘ্যের ইস্পাত লেখা থাকে। তো টানাটানি করলে, কাটাকাটি করলে, মোটা চিকন করলে ওয়াইয়ের পরিবর্তন হয় না। সেইভাবে মারা খাওয়াটা উচিত হইল না। ওকে, এবার 3 নাম্বারের জন্য তোমরা যে অঙ্কটা করবা সেটা হচ্ছে তোমাদের শীটের 19 নাম্বার অঙ্কটা। তাড়াতাড়ি করো বাবা, 19 নাম্বার অঙ্ক। ফার্স্ট আমি জাস্ট টাইম দিব তোমাদেরকে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে উত্তর বলবা। শীটের 19 নাম্বার অঙ্ক, শীটের 19 নাম্বার অঙ্ক। সূত্র খুঁজতে লেগে গেলে তো সমস্যা হয়ে যাবে। হয়েছে কারো? কয় নাম্বার? বি। দেখি, দেখো বাবা 19 নম্বর অঙ্কে তোমার ক্যাপিটাল এল দেওয়া আছে, স্মল আর দেওয়া আছে, 100 নিউটন বল দিয়ে টানা হয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধি কত। সো তার মানে এই যে স্মল এল মানে FL/AY। তোমাকে একটু ক্যালকুলেশনটা হাতেই করতে হবে, ক্যালকুলেটর নাই। এবং যতবার এটা পরীক্ষায় এসছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। ঢাকা ভার্সিটি 16-17তে আমি পরীক্ষা দিয়েছি, ক্যালকুলেটর ছিল না। সো ক্যালকুলেটর ছাড়াই আসছে কিন্তু, ঠিক আছে। সো 100 × 40, 100 × 40, তারপরে হচ্ছে পাই r² মানে 1 × 10⁻³ আর 2 × 10⁻11। তো আসলে এখানে শূন্যের খেলা, বুঝলা, কিছুই না তেমন। ধরো 1 2 3 আর এইখানে 6, তাহলে এখানে 9টা কেটে যাবে, তাহলে এখানে জাস্ট 2 থাকবে, ঠিক আছে। তাহলে 2 যখন কেটে গেল তোমার এই 2 দিয়ে এটাকে কেটে দিলে হবে 2। হ্যাঁ, 1 2 3টা শূন্য কাটলাম, এখানে 10⁻⁻6 হতো, তাহলে -6 আর 3টা শূন্য 9, তাহলে 11 থেকে 9 বাদ দিয়ে দিলাম, তাহলে থাকলো 2। তাহলে উপরে 2 নিচে পাই, তাহলে বিষয়টা এরকম 2/π × 10⁻²। এখন একটু অপশানের দিকে লক্ষ্য করতে হবে। অপশানে দেখো 10⁻² আছে, বাট -2 এ 2/π তো 1-এর থেকে ছোট, এরকম কোনো অপশান কিন্তু নাই। তার মানে যখন তুমি 6.4 লিখবা, মানে এটা 0.6 হবে, ওটাকে তুমি 6.4 লিখছো, তার মানে তোমাকে এখানে 10⁻³ করতে হবে। সো তোমার উত্তর হবে অবভিয়াসলি এ নাম্বারটা উত্তর হবে।
19-এর উত্তর হবে এ। আমি কিন্তু টেকনিক সহকারেই করলাম, এই কারণে আমি একটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখে করাইলাম যে কেমনে পরীক্ষার হলে করতে হয়। ভাই ক্যালকুলেটর নাই, পারছি না, তুমি পারছো না, কেউ পারছে, বুঝতে পারলা? হ্যাঁ, 4 নাম্বার অঙ্ক হিসাবে করো 21 নাম্বার অঙ্ক, 21 4 নাম্বার অঙ্ক হিসাবে করো 21 নাম্বার অঙ্ক, 21 21 নাম্বার অঙ্ক, 21 নাম্বার অঙ্ক। আমি বোর্ডে না লিখে তোমাদেরকে ডাইরেক্ট করতে দিচ্ছি, কারণ তোমাকে পরীক্ষার হলে প্রশ্ন দেখেই করতে হবে। 1 মিনিট টাইম, অবভিয়াসলি, এর বেশি টাইম দিলে অন্যায় হবে। বি অ্যান্সার। আর কেউ? ঠিক আছে, এই অঙ্কটা আমি একটা অঙ্ক করাচ্ছি পার্সেন্টেজ টাইপের অঙ্ক, পার্সেন্টেজ টাইপের আর অঙ্ক করাবো না আর কি, এই কারণে এই অঙ্কটা তোমাদেরকে করতে বললাম। বি, ওকে, ঠিক আছে। প্রশ্নটা একটু পড়ে দেখো। ইয়ংয়ের গুণাত্ম দেওয়া আছে, পীড়ন চাইছে, মানে ভেরি সিম্পল, তুমি মনে রাখবে বাবা, y = পীড়ন বাই বিকৃতি। সো পীড়ন = y * বিকৃতি। অঙ্ক শেষ। y এর মান তোমাকে দিছে 4×10⁻11, 4×10⁻11, আর বিকৃতির মান তোমাকে দিছে মানে ওই 1% বাড়াতে, তার মানে ওটাই বিকৃতি, 7.5%, এর মানে 10⁻²। কথা ওকে? তো এখন 7.5 × 2 = 15, 15 × 2 = 30, তাহলে উত্তর হবে 30 10⁻9 বা 3×10⁻10 প্যাসকেল। তো এখন অপশানে তোমরা কোনটা সিলেক্ট করলা? বি নাম্বারটা আর কি। সো তোমাদের উত্তর ঠিক আছে। কথা ওকে? শিওর? ওকে, তাড়াতাড়ি করো। অঙ্ক নাম্বার 5 হিসেবে তোমরা করবা 25 নাম্বার অঙ্ক। পয়সনের অনুপাতের একটা অঙ্ক না করালে তো হয় না। 25 নাম্বার অঙ্ক, অঙ্ক নাম্বার 5 হিসেবে 25 নাম্বার অঙ্ক। আবার তোমাদের জন্য 1 মিনিট নির্ধারিত সময়। হয়েছে? ওকে, গুড। তাহলে 30 সেকেন্ডেরও কম সময় কিন্তু হয়ে গেছে। তাহলে পয়সনের অনুপাত মানে কি বাবা? মাইনাস পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। এখন এখানে দেখো 0.01 দৈর্ঘ্য বিকৃতিতে পার্শ্ব বিকৃতিতে এরকম হয়, তাহলে এখানে 0.01 আর পার্শ্ব বিকৃতি -0.004, বিষয়টা বি লাইক দ্যাট, এরকম আর কি। ঠিক আছে, তো আলটিমেটলি এই যে মাইনাস মাইনাস কেটে গেল, দশমিক দশমিক কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে আলটিমেটলি থাকলো হচ্ছে এই 0.4 আসে। তো একটা 0 থেকে যায় যে, উত্তর মিললে কি করে তোমরা? উত্তর তো এটা আসে। ও 100 দিয়ে গুণ করবো, দেখি তো 1000 দিয়ে গুণ করি, তাহলে 4 আর এটা হবে 10, 0.4। ঠিক আছে, তোমাদের উত্তর ঠিক আছে, গুড, ওকে। ওকে,
এরপরে এই অঙ্কটা করতে হবে, এটাও ক্যালকুলেটর ছাড়া একটু টাফ অঙ্কের মধ্যে। 6 নম্বর অঙ্ক হিসাবে করো 28 নম্বর অঙ্ক, এটা বাওয়ে আসছে, ঠিক আছে? 28 নম্বর অঙ্ক। অঙ্কটা একটু টাফ, কিন্তু এটা বাওয়ে আসছে, ক্যালকুলেটার সারাই আসছে 18-19 সালে। অপশনগুলো দেখেই উত্তর বোঝা যাচ্ছে। ক্যালকুলেটর ছাড়া এটা করতে গেলে মরেই যাবা। হ্যাঁ, দেখি এখানে ফ্যাক্ট কি? এখানে ফ্যাক্ট হচ্ছে এল প্লাস এল এর মান হচ্ছে 4। এখানে ফ্যাক্ট হচ্ছে এল প্লাস এল ইকুয়াল টু 4। তার মানে স্মল এল এর মান হচ্ছে 4 মাইনাস এল। ঠিক আছে, একটু প্যাচ আছে অঙ্কটা। তুমি যখন y ইকুয়াল টু লিখবা না, এফ বাই এ এল বাই এল, y এর মানগুলা ভালো না। তোমাকে এই লাইন থেকে এল বের করতে হবে। এটা কি ইয়ার কি ফাজলাম? ক্যালকুলেটর ছাড়া এটা বের করা যায়? তো ক্যালকুলেটর দিয়ে তোমাকে এখান থেকে ক্যাপিটাল এল বের করতে হবে। এর পরের লাইনে স্মল এল ইকুয়াল টু 4 মাইনাস ক্যাপিটাল এল। সো কারো কাছে ক্যালকুলেটর থাকলে একটু ক্যালকুলেটর দিয়ে উত্তরটা করবে, হাত দিয়ে করা যাবে না আর কি। ঠিক আছে না? আরে এই অঙ্কটা আসলে এই ডেটা দিয়ে আসবে, তুমি করে রাখো, দিলে তুমি খালি গোল পূরণ করবা। মানে এগুলো অঙ্ক চেঞ্জ হয় না আর কি, মানে এগুলো অঙ্ক দিলে এই মান দিয়ে এই ভ্যালু দিয়ে এইভাবে দিবে আর কি। সো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কে বলেছে মুখস্থ করতে হবে? বলেছে প্র্যাকটিস করতে করতে হয়ে গেছে আর কি, এরকম আর কি বিষয়। ঠিক আছে, বলো 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 বলো। ওই ওর কাছে আছে 3.98। তাহলে তো হলো বি নাম্বারটাই হবে। ঠিক আছে, এবার 7 নম্বর অঙ্ক হিসাবে একটা শক্তির অঙ্ক করো, 34 নম্বর। 7 নম্বর অঙ্ক হিসেবে 34 নম্বর অঙ্কটা করো।
ইঞ্জিনিয়ারিংয়ে ওদের খাতার প্রবলেম সলভ করার জন্য কার লাজাত আসছে লাজাত। এসছে? ঠিক আছে। এ জাস্ট তোমার সূত্রটা ফেলে দিলেই হয়ে যাবে, কিন্তু ক্যালকুলেশনটাই হচ্ছে বিদ্যুৎ আর কি। ওয়াই এ এল স্কোয়ার বাই 2l, ওয়াই এর মান, ওয়াই এর মান কই? হাফে ফেল করতে হবে, হাফ। এফ হচ্ছে আশি, আর দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে, আরে বাকিগুলো তো গাঞ্জা করে জিনিস, আসলে অঙ্ক এইটুকুটাই। তাহলে হয়ে গেছে তো অ্যান্সার 48 10⁻³ অ্যাকচুয়ালি উত্তর এটা, কিন্তু এখন টিচার যদি মনে করে একক আয়তনের সঞ্চিত শক্তি, তাইলে ওকে আয়তন দিয়ে গুণ করতে হবে। এখন আয়তন কি করে পাওয়া যাবে? ওই যে ঘনত্ব দেওয়া আছে, ভর মানে আয়তন ইকুয়াল টু ভর বাই ঘনত্ব মনে হয়, তাহলে ভরকে ঘনত্ব দিয়ে ভাগ করলে হবে আর কি। কিন্তু বেসিক্যালি উত্তর এটাই, এই তোমরা উত্তর এটাই লিখবা, উত্তর চেঞ্জ করে নাও, এটাই উত্তর। কারণ ওখানে তো বলে না একক আয়তনে সঞ্চিত শক্তি, মানে বলছে শক্তি কত, সো এটাই উত্তর। মানে ব্ল্যাঙ্ক দিতে হবে টিচারকে, টিচার পোস্টে ভুল করেছে ওর জন্য তো আমরা মারামারি করবো না আর কি। ওকে, এবার আমাদের লাস্ট টাইপটা একটু মুখস্থ, তাই আমি ঝুলিয়ে রেখেছিলাম। টাইপ নাম্বার 8, ভার সম্প্রসারণ লেখচিত্র। ভার সম্প্রসারণ লেখ। ওকে, টাইপ 8 নাম হচ্ছে ভার সম্প্রসারণ লেখ। তো বেসিক্যালি বিষয়টা এরকম যে আমরা যদি এই দুই ধরনের গ্রাফ আঁকি, গ্রাফ একই হবে। ধরো এই অক্ষে স্মল এল আর এই অক্ষে ভর, নর্মালি গ্রাফ মূল বিন্দুগামী সরল রেখায় পাওয়া যাবে। আবার এই অক্ষে যদি আমি দেই পীড়ন আর এই অক্ষে যদি দেই বিকৃতি, তাও গ্রাফ মোটামুটি মূল বিন্দুগামী সরল রেখায় পাওয়া যাবে, অন্য কিছু পাওয়া যাওয়ার কোনো সুযোগ আসলে এখানে নাই। কিন্তু সারা জীবন পাওয়া যাবে না। ধরো এই ও থেকে এ পর্যন্ত এটা মূল বিন্দুগামী সরলরেখা থাকলো, এই এ বিন্দুটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। এরপর এ বিন্দুর পর এর আচরণের কোনো ঠিক ঠিকানা থাকে না, এলোমেলো। এরপর হঠাৎ করে পীড়ন না দিলে এটা ছিঁড়ে গেছে আর কি। এই যে বি বিন্দু, এই বি বিন্দুটাতে বলতে পারি আমরা ছিঁড়ে গেছে এটা। সো বি বিন্দু হচ্ছে অসহভার, অসহভর, অসহপীড়ন। মানে যেই পীড়নের কারণে ছিঁড়ে যায় তার নাম অসহপীড়ন, যেই ভরের কারণে ছিঁড়ে যায় তার নাম অসহভর, যেই ভারের কারণে ছিঁড়ে যায় তার নাম হলো অসহভার। তাহলে হুকের সূত্র কতটুকু মেনে চলে? এই ওয়ে পরিমাণ হুকের সূত্র মেনে চলে। হুকের সূত্র কি? পীড়ন বিকৃতি সমানুপাতিক। পীড়ন এবং বিকৃতি পরস্পর সমানুপাতিক, এটা হচ্ছে হুকের সূত্র। এই হুকের সূত্রটা এই পর্যন্ত আমরা মেনে চলে আর কি। ঠিক আছে, সো এখান থেকে অসহভার, অসহপীড়ন এই জিনিসটা মনে রাখতে হবে। কথা কি ক্লিয়ার? আর একটা শব্দ আছে, যে শব্দের নাম হচ্ছে ইলাস্টিক ফ্যাটিক
বা স্থিতিস্থাপক ক্লান্তি নাম শুনছো? স্থিতিস্থাপক ক্লান্তি নাম শুনেছ? শুনছ? স্থিতিস্থাপক ক্লান্তি মানে কি, একটা স্প্রিংয়ে যখন তুমি বারবার ভর চাপাও আর তুলো, বারবার চাপাও আর তুলো, এতে ওর ইলাস্টিসিটিটা লুজ হয়ে যায়। একটা ইলাস্টিক যে কোনো জিনিস বারবার ব্যবহার করলে ইলাস্টিসিটি কমে যায় না? যে কোনো ইলাস্টিক জিনিস, একটা রাবার দেখবো অনেকদিন পর ঢিলা হয়ে যায়, বা তোমরা মানে যে কোনো ইলাস্টিক ধীরে ধীরে লুজ হয়ে যায়, তাই কি না? তো এটাকেই বলা হয় স্থিতিস্থাপক ক্লান্তি, মানে বারবার ভর দিলা অপসারণ করলা, দিলা অপসারণ করলা, এতে ও অলস হয়ে যায়। এই সিস্টেমটাকে বলা হয় স্থিতিস্থাপক ক্লান্তি বা ইলাস্টিক ফ্যাটিক। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? আরেকটা অঙ্ক মুখস্থ করতে হবে, কারণ এটা ক্যালকুলেটর ছাড়া করে তুমি পারবা না। আমি অঙ্কটা বলতেছি, ভ্যালু সহ মুখস্থ করো। হ্যাঁ, কি ধরনের গঠনের চেঞ্জ চাচ্ছ? হ্যাঁ, ওই যে ওর অনুপরমাণুগুলো আর R0 যেতে চায় না, ও ওইটাকেই সাম্যাবস্থা মনে করে, সাম্যাবস্থা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, পৃষ্ঠে ঘনত্ব 1.03 10³ kg/m³ হলে 800 atm চাপ গভীরতায় ঘনত্ব কত? প্রশ্নে দেওয়া আছে সংলগ্নতা 45.8 10⁻⁻11 পার প্যাসকেল। আমি তো উত্তর মুখস্থ করতে বলেছি, ইঞ্জিনিয়ারিং ব্যাচ হলে এটা রিটেন ম্যাথ, বাট যদি তোমাদের আসে তোমরা এটা ক্যালকুলেটর ছাড়া করতে পারবে না। সো মনে রাখবা, এর যে নতুন ঘনত্ব ρ2, এটা হবে 1069 kg/m³, মানে চাপ বাড়লে ঘনত্ব বাড়বে আর কি। তো এখানে ছিল 1030, হ্যাঁ ও 11 হয়ে গেছে। ঠিক আছে, এই অঙ্কটা একটু মনে রাখতে হবে। যদি 1030 ছিল, এর উত্তর হবে 1069 kg/m³। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, তো কিন্তু ক্যালকুলেটর ছাড়া এটা করার কোনো ওয়ে নাই, মানে কোনো ছুমন্তর প্রসেস নেই। সো যা সত্য তাই তোমাদেরকে বললাম, কথা ওকে? এর মাধ্যমে আসলে আমাদের এই অধ্যায় তাহলে সামনের দিন তোমাদের এই অধ্যায় চিরকুট হবে। ভেরি গুড। এখন ঠিক আছে, তোমাদের তো MCQ এর ওএমআর শিট দেয়নি দেখলাম। ও দিয়েছে, মানে হোমওয়ার্কের জন্য দিয়েছে? ওকে, তাহলে তোমাদের হোমওয়ার্কের MCQ এর ওএমআর শিট দিয়ে দিয়েছে, তোমরা ওটা সুন্দর করে নিয়ে আসবা। আর তোমাদের আজকে শনিবার, এরপরে ক্লাস কবে? কি সাংঘাতিক বিষয়, তোমাদের আসলে একদিনও ছুটি দেওয়া উচিত না। আমি নাইমকে বলেছি যে ছুটি দেওয়া যাবে না। কিসের ছুটি? ছুটি নিলে সিলেবাস শেষ হবে না রে পাগল। উইকলির আগে ছুটিতে কি করবে তোমরা? ঘাস খাওয়া বাড়িতে বসে? পড়তে হয়, তাও উইকলির আগে একদিন ছুটি লাগবে নাকি? নাটক সব। একটা ক্লাসই সামলাতে পারে না, 2টা করে ক্লাস লেই, কলেজের মতো 7টা করে ক্লাস লেই, ভালো হয় না? এই ওদের এরপরে ক্লাস কবে? কালকে? ঠিক আছে, এই কালকে তোমাদের ক্লাস আছে। সো কালকে তোমাদের ক্লাস, কি ক্লাস সেটা বলার আমি গুরুত্ব মনে করছি না, আমিও নিতে পারি কালকে ক্লাস তোমাদের। কালকে তোমাদের ক্লাস, এইটা হচ্ছে পরীক্ষা শেষ করে কালকে তোমাদের ক্লাস হবে। ঠিক আছে, মানে ক্লাস প্রতিদিনই আছে, ক্লাসের কোনো গ্যাপ নেই আর কি। 9:30টায় পরীক্ষা, 10টায় মনে হয় ক্লাস, এরকমই তো হচ্ছে নাকি? সো 9:30টায় কী হলো? 9:30টায় পরীক্ষা, 10টায় ক্লাস। আর আমি সবাইকে বলেছি ছুটিটা না দিতে। সো তোমরা মারামারি করবে না, কারণ পরীক্ষা খুব সন্নিকটে। তোমরা ছুটি নিও না, মেলা ছুটি খাইছো, পূজার ছুটি, হ্যান ছুটি, ত্যান ছুটি, এত ছুটি খাওয়া ঠিক না। ঠিক আছে, রাত আবার ফোন দিচ্ছে, এটা আবার কী হলো? হ্যাঁ বল।
একদিনে 2টা লোড দিতে পারবে না, একটাই দিতে বলিস। ঠিক আছে, ঠিক আছে। আবার 2টা চ্যাপ্টার একদিনে করানোর চিন্তা করছি না, পারে মানুষ। বললাম একটা একটা, তোমরা 2টা একদিনে পড়বা না, একটা পড়বা একদিন, ঠিক আছে? হ্যাঁ, একদিনে 2টা পড়া যায় একটা সাবজেক্টে। তাহলে না, একদিনে একটা করলেই হবে, 2টা করা একটু বেশি চাপ আর কি। একটা করলা, ওই একটারই পরীক্ষা দিলা, তাও তোমরা যে ছ্যাঁচড়াম করে পরীক্ষা দাও কয়েকজন, দণ্ড আমি দেই না তোমাদের, সেটা ডিফারেন্ট ইস্যু আর কি, ঠিক আছে? আর এই যে বাবা তুমি পরীক্ষা দাওনি, এটা আমি কিন্তু মেনে নিই না। পরীক্ষা দিসনি চলবে না, পরীক্ষা দিসনি চলবে না কিন্তু। সো এই ধরনের 2 নাম্বারগিরি করবা না, অন টাইমে পরীক্ষা দিবা, ঠিক আছে? নাইলে কিন্তু সমস্যা। ঠিক আছে, যাও পালাও। ওয়ালাইকুম